হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস পলিটি পিআইকিউ সিরিজের 3 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা দুটো ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউবিসিএস পলিটির যে প্লেলিস্ট রয়েছে পিআইকিউ সিরিজের, সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। কারণ আমরা 5টা থেকে 6টা ক্লাসের মধ্যেই কিন্তু আমরা ডব্লিউবিসিএস পলিটির যে পিআইকিউ সিরিজ সেটা আমরা শেষ করে দেব। এখানে আমরা কি আলোচনা করছি যে 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় ভারতের সংবিধান থেকে যেসব প্রশ্নগুলি এসেছিল সেগুলো তার প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং বিস্তারিতভাবে আমরা এখানে আলোচনা করছি কারণ সামনে ডব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। চলো দেখে নিই আজকে 3 নম্বর ক্লাসে কেমন ধরনের প্রশ্ন রয়েছে। অলরেডি আমরা 100 টাকা প্রশ্ন আলোচনা করে নিয়েছি। আজকে 101 থেকে শুরু হবে। দেখে নাও প্রথম প্রশ্ন। 101 নম্বর প্রশ্ন। বিভিন্ন রাজনৈতিক দলকে জাতীয় বা আঞ্চলিক দল হিসেবে কে স্বীকৃতি দেন? বিভিন্ন রাজনৈতিক দলকে জাতীয় বা আঞ্চলিক দল হিসেবে কে স্বীকৃতি দেন? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি করেন? রাজনৈতিক দলগুলোকে জাতীয় বা আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি দেন। চলো দেখে নিই পরের প্রশ্ন। 102 নম্বর প্রশ্ন। নিচের কোন বিবৃতিটি ঝুলন্ত সংসদকে সঠিকভাবে বর্ণনা করে? বলো। ঝুলন্ত সংসদকে সঠিকভাবে বর্ণনা করে। কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন প্রথমটি। এমন একটি ঝুলন্ত সংসদ কি? এমন একটি সংসদ যেখানে কোনো দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। ঠিক আছে? মানে ঝুলন্ত সংসদ কোনটি? যেখানে কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। 103 নম্বর প্রশ্ন। কোন অসদস্য মানে কোন সদস্য নয় এমন ব্যক্তি সংসদের অন্যান্য কক্ষের কার্যে অংশগ্রহণ করতে পারেন? সদস্য নয় কিন্তু সংসদের অন্যান্য কক্ষের কার্যে অংশগ্রহণ করতে পারেন। বলো। এটা ডব্লিউসি 2008 সালে এসেছিল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? অ্যাটর্নি জেনারেল। ভারতের সংবিধানের 88 নম্বর ধারা অনুযায়ী ভারতের অ্যাটর্নি জেনারেল সংসদের সদস্য না হয়েও লোকসভা, রাজ্যসভায় এবং উভয় কক্ষের কার্যধারায় অংশগ্রহণ করতে পারে এবং বক্তব্য রাখতে পারেন। কিন্তু ভোট দিতে কিন্তু তিনি পারেন না। আর কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা বলা রয়েছে? সেটা হচ্ছে ধারা 76 নম্বর ধারায়। ঠিক আছে? আর্টিকেল 76 এ হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কথা বলা রয়েছে। আর ধারা 88 তে কি রয়েছে? এই যে তিনি সংসদের যেকোনো কক্ষে অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে? কার্য চলাকালীন। চলো দেখে নিই পরের প্রশ্ন। সংসদের কোন কক্ষে প্রিসাইডিং অফিসার সেই কক্ষের সদস্য নয়? বলো, বলো। সঠিক উত্তর হবে কি? রাজ্যসভার প্রিসাইডিং অফিসার বা চেয়ারম্যান। রাজ্যসভার চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি। ঠিক আছে? যিনি সেই কক্ষের সদস্য নন। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে অর্থাৎ এক্স অফিসিও তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন। পদাধিকার বলে তিনি কি হয়? রাজ্যসভার চেয়ারম্যান হন। তিনি রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন না। তবে উচ্চকক্ষের কার্যধারা পরিচালনা তিনি করতে পারেন। তিনি সদস্য নন কিন্তু তিনি রাজ্যসভার চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। পদাধিকার বলে। চলো পরের প্রশ্ন। সংবিধানের সংবিধান ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃপক্ষ কে? বলো। সংবিধান ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃপক্ষ কে? কে? সঠিক উত্তর হয়ে যাবে কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি করে? সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক এবং চূড়ান্ত ব্যাখ্যাকারী হিসেবে বিবেচনা করা হয়, যা ধারা 147 নম্বরের অধীনে সাংবিধানিক আইনের কোনো প্রশ্ন উঠলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে কে? সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট কি? সংবিধানের অভিভাবক। তা পরীক্ষার প্রশ্ন আসে যে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। সংবিধানের কোন সংশোধনী পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে? সংবিধানের কোন সংশোধনী পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? ৭৩তম সংশোধনী আইন 1992 সালে। খুব গুরুত্বপূর্ণ এটি। চলো পরের প্রশ্ন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন, বলো, কার দ্বারা? কার দ্বারা? সঠিক উত্তর হয়ে যাবে কি? রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের সাথে পরামর্শ করে তিনি নিযুক্ত করেন। ভারতীয় সংবিধানের 124 এর ক্লজ 2 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এই নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং রাজ্য হাইকোর্টের সেই সকল বিচারকদের সাথে পরামর্শ করেন যাদের সাথে আলোচনা করা তিনি প্রয়োজনীয় বলে মনে করেন। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, বলো কাদের দ্বারা? এটা রিপিটেড প্রশ্ন, তাই না? বলো। সঠিক উত্তর হবে কি? সংসদের উভয় কক্ষ এবং রাজ্য আইনসভা নির্বাচিত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচনী কলেজ দ্বারা বা নির্বাচনী মণ্ডলী দ্বারা। ঠিক আছে, ভারতীয় সংবিধানের 54 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন না। পরিবর্তে তিনি একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলীর মাধ্যমে তিনি নির্বাচিত হন, যার সদস্য হলো কারা? সংসদের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার শুধুমাত্র নির্বাচিত সদস্যরা, এবং রাজ্যগুলির বিধানসভার অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলির শুধুমাত্র নির্বাচিত সদস্যরা, এবং দিল্লি, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যরাও কিন্তু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। 109 নম্বর প্রশ্ন। রাষ্ট্রীয় নীতি এটি নির্দেশমূলক নীতিগুলি হলো কি? বলো বলো। নীতিগুলি হলো কি? অবিচারযোগ্য। ঠিক আছে, যেগুলো বিচারের যোগ্য নয়। ভারতীয় সংবিধানে চতুর্থ অংশে অর্থাৎ পার্ট 4 এ 36 থেকে 51 নম্বর ধারায় রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যাকে আমরা সংক্ষেপে কি বলি, ডিপিএসপি, এটা বর্ণিত হয়েছে। এই নীতিগুলি অবিচারযোগ্য অর্থাৎ নন জাস্টিসেবল বা আদালতের মাধ্যমে এগুলোকে বলবৎযোগ্য করা যায় না। এর অর্থ হলো রাষ্ট্র যদি এই নীতিগুলি প্রয়োগ করতে ব্যর্থ হয় তবে কোনো ব্যক্তি বা নাগরিক তার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হতে পারেন না। সংবিধানের 37 নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে এই নীতিগুলি কোনো আদালত দ্বারা কার্যকর করা যাবে না, তবে এগুলি দেশ শাসনের ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালন করবে। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। সংবিধানের প্রস্তাবনা ভারতকে ঘোষণা করে যে কেমন হয় হিসেবে? বলো কোনটি সঠিক হবে? সঠিক হবে কি? একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে। ঠিক আছে, একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। ভারতের সংবিধানে নিম্নলিখিত রীতি অনুসরণ করে একটি সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে কোথায়? বলো কোথায় করা হয়েছে? ব্রিটেনের রীতি অনুসরণ করে কিন্তু একটি ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের সংবিধান হলো কেমন? বলো ভারতের সংবিধান কি? আংশিক নমনীয় এবং আংশিক অনমনীয়। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারতের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? বলো ভারতের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? এই প্রশ্নগুলো বারবার আসে পরীক্ষায়, ইতিহাস এবং পলিটিতে। কবে? 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, আর তোমরা কমেন্টে জানাবে কবে গ্রহণ করা হয়েছিল। চলো দেখে নিই পরের প্রশ্ন। ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী একক হলো কোনটি? বলো একবারে সহজ প্রশ্ন। মধ্যবর্তী একক কি? পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, কি? পঞ্চায়েত সমিতি। চলো দেখে নিই, কারণ আগের ক্লাসে আমরা এগুলো ডিটেলসে আলোচনা করেছি। পঞ্চায়েত সমিতি নিয়ে 3টে স্তর আলোচনা করেছি পঞ্চায়েতের। দীর্ঘ আন্দোলনের পর ভাষাগত ভিত্তিতে প্রথম ভারতীয় রাজ্য হলো কোনটি? বলো কোনটি? সঠিক উত্তর হবে কি? অন্ধ্রপ্রদেশ, 1 নভেম্বর 1956 সালে। এটাও আমরা ডিটেলসে আলোচনা করেছি আগের ক্লাসে। ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন পদের কথা উল্লেখ করেনি? এদের মধ্যে কোন পদের কথা ভারতীয় সংবিধান উল্লেখ করেনি? কোনটি? উপপ্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদের কোনো উল্লেখ নেই। এটি একটি অসাংবিধানিক পদ যা রাজনৈতিক কারণে বা প্রশাসনিক সুবিধার্থে বিভিন্ন সময়ে তৈরি করা হয়েছে। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। চলো দেখে নিই পরের প্রশ্ন। লোকসভায় কোনো রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা দেওয়া হয় কেবল তখন যদি তারা কমপক্ষে কত শতাংশ আসন দখল করে? বলো সঠিক উত্তর আসবে কি? অত্যন্ত 10% যদি আসন তারা পায়। চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নম্বর কত অনুসারে সংসদের উভয় কক্ষে
কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? কত নম্বর অনুচ্ছেদে বলো, কত নম্বর ধারায়? সঠিক উত্তর হবে কি 112 নম্বর ধারায়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটা প্রশ্নটি। ভারতের কোন রাজ্য সর্বাধিকবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছিল? কোন রাজ্য? সঠিক উত্তর হবে কি ভারতের উত্তরপ্রদেশ এবং মণিপুর, এই দুটি রাজ্য এ পর্যন্ত সর্বাধিক 10 বার রাষ্ট্রপতি শাসন অর্থাৎ 356 নম্বর ধারা জারি করা হয়েছিল। তাহলে কোথায়? এখানে অপশন হচ্ছে কি উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মণিপুর। ঠিক আছে, এই দুই রাজ্য। চলো দেখে নিই পরের প্রশ্ন। প্রধানমন্ত্রীর আমলে দলত্যাগ বিরোধী বিল পাস হয়, মানে কোন প্রধানমন্ত্রীর আমলে দলত্যাগ বিরোধী বিল পাস হয়েছিল বলো? সঠিক উত্তর হবে কি রাজীব গান্ধীর সময়। ঠিক আছে, 1958 সালে 30শে জানুয়ারি দলত্যাগ বিরোধী আইন অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন, সেটা 52 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অর্থাৎ সংবিধান সংশোধনী বিল পাস হয়। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী। ঠিক আছে, এই আইনটি কার্যকর হয় 1985 সালের 18ই মার্চ থেকে, যা দশম তফসিলের মাধ্যমে নির্বাচিত সদস্যদের ঘন ঘন দল বদল রোধ করে। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। পরিকল্পনা কমিশন হলো একটি কি বলো? সঠিক উত্তর দেবে কি একটি অসংবিধিবদ্ধ সংস্থা। চলো দেখে নিই পরের প্রশ্ন। 2008 সালে 6 মে ইউপিএ সরকার রাজ্যসভায় 108তম সংশোধন বা সংবিধান সংশোধনী বিল পেশ করে, যার লক্ষ্য কি ছিল বলো? যার লক্ষ্য ছিল কি সংসদ রাজ্য বিধানসভার মহিলাদের জন্য 1/3 সংরক্ষণ প্রদান। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন কবে বলো? পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে কি রাজ্য সরকার। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছিল বলো? এই বিবৃতিগুলোর মধ্যে কোনটি হয়েছিল বলো? সঠিক উত্তর কি হবে? 1 এবং 3। একে কি হয়েছিল? গ্রাম এবং অন্যান্য স্তরে পঞ্চায়েত গঠনের জন্য একটি সাংবিধানিক গ্যারান্টি প্রদান করা হয়েছিল এবং রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনে 5 বছরের জন্য সকল গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার শর্ত ছিল। এই দুটো সঠিক, আর এটা ভুল। নগর স্থানীয় সংস্থা সম্পর্কিত সংবিধানের নতুন অংশ যুক্ত করা হয়েছে, এটা ভুল। চলো চলো দেখে নিই পরের প্রশ্ন। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটি চালু হয়েছিল কোন বছর বলো? সঠিক উত্তর হবে কি 1952 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল 2 অক্টোবর 1952 সালে। চলো দেখে নিই পরের প্রশ্ন। শিক্ষার অধিকার বিল সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। কি বলছে? বিলটি প্রাথমিক কাজ ইউপিএ সরকার শুরু করেছিল। বিলের অন্যতম প্রধান বিধান হলো কি প্রাথমিক স্তরে আশেপাশে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বেসরকারি স্কুলে 25% সংরক্ষণ নিশ্চিত করা এবং বিলটি শিশুর শারীরিক শাস্তি বহিষ্কার বা আটক রাখাও নিষিদ্ধ করে। সঠিক উত্তর হবে কি উপরের সবকটি। ঠিক আছে, 1 2 3 পুরোটাই সঠিক। চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারতের নতুন সংবিধান গৃহীত বা স্বাক্ষরিত হয় কত তারিখে? কত তারিখে? সঠিক উত্তর হবে কি 26শে নভেম্বর 1949 সালে। দেখে নিই পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলে নিম্নলিখিত বিধান রয়েছে কোনটি বলো? ষষ্ঠ তফসিলে কি রয়েছে? বর্তমানে এখন কটি? 12টি তফসিল। ঠিক আছে, ষষ্ঠ তফসিলে কি রয়েছে? আসাম, মেঘালয় এবং মিজোরাম রাজ্যের উপজাতি এলাকার প্রশাসন, সাথে ত্রিপুরাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে। চলো দেখে নিই পরের প্রশ্ন। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। রাজ্যসভা একটি স্থায়ী সংস্থা, একদম ঠিক, একদম। রাজ্যসভার প্রতিটি সদস্যদের 5 বছরের জন্য মেয়াদের জন্য যোগ্য না। রাজ্যসভার কি 6 বছর, আর প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য কি হয় 3 ভাগের 1 ভাগ কি হয় অবশ্যই গ্রহণ করেন। রাজ্য তালিকায় উল্লেখিত বিষয়গুলির উপর লোকসভা আইন প্রণয়ন করতে পারে, একদম ঠিক আছে।
সঠিক উত্তর কি হবে? 1 এবং 3 ঠিক। চলো দেখে নিই পরের প্রশ্ন। কোন সাংবিধানিক সংশোধনী আইন সকল ভারতীয় নাগরিকদের জন্য শিক্ষার অধিকার প্রদান করে? সঠিক উত্তর হয়ে যাবে কি? ৮৬তম সংবিধান সংশোধনী আইন। সাংবিধানিক সংশোধনী আইন যা ২০০২ সালে প্রণীত হয়েছিল। এর মাধ্যমে ভারতের সংবিধানে অনুচ্ছেদ ২১ এর এ যুক্ত করে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের ১০৯তম সংশোধনী বিলটি সম্পর্কিত কার সঙ্গে বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ। চলো দেখে নিই পরের প্রশ্ন। সংবিধানে কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করেছে? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? ১৯৮৮ সালে ৬১তম সংশোধনী বিল। ঠিক আছে? ৬১তম সংশোধনী বিল পাস করে ভারতের নাগরিকদের ভোটাধিকারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর নামিয়ে আনা হয়। ঠিক আছে? যদিও এই আইনটি ১৯৮৯ সালে এটি কার্যকরী হয়েছিল। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কততম সংশোধনীর দ্বারা? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি ৪২তম সংবিধান সংশোধনীর দ্বারা এটা ১৯৭৬ সালে ভারতীয় সংবিধানে এটা যুক্ত করা হয়েছিল প্রস্তাবনাতে। ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কেমন অধিকার? কেমন অধিকার? এটি একটি সাংবিধানিক অধিকার। জনগণই হলো কি গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বভৌম। তাই জনগণের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি ছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ গঠন অসম্ভব। ভোটাধিকার এবং নির্বাচিত হওয়ার অধিকার হলো কি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। ঠিক আছে? ভারতীয় সংবিধানের ৩২৬ নম্বর ধারায় প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচনের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত এবং কার্যকর হয়েছিল? বলো। কবে হয়েছিল? ১৯৪৯ সালে ২৬শে নভেম্বর সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয়েছিল এবং গণপরিষদে গৃহীত হওয়ার পর গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ তাতে স্বাক্ষর করেন এবং ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। বর্তমানে এই দিনটি কি হয়? সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা উদযাপন বা পালন করে থাকি। চলো দেখে নিই পরের প্রশ্ন। ইউনাইটেড সভেরিয়ান বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন কে? কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? এইচ.এস. সুব্রহ্মণ্যম হলেন একজন বাঙালি রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। তিনি ইউনাইটেড সভেরিয়ান বেঙ্গল বা বেঙ্গলের অ্যাডভোকেট ছিলেন। ১৯৫৬ সালে ১২ই সেপ্টেম্বর তিনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং ১৯৫৭ সালে ১৭ই অক্টোবর তিনি পদত্যাগ করেছিলেন। চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারতীয় সংবিধান সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা, রাজ্য বিধানসভার এসসি এবং এসটিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত? বলো। সঠিক উত্তর কি হয়ে যাবে? ১৯৯৯ সালে সম্পাদিত ভারতীয় সংবিধানের ৭৯তম সংশোধনের মাধ্যমে। ঠিক আছে? সরকার লোকসভা, রাজ্য বিধানসভা, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি ও ভারতীয়দের জন্য আসন সংরক্ষণের মেয়াদ আরো ১০ বছর বৃদ্ধি করে। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারের বা আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা রয়েছে? নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার অধিকার রয়েছে? বলো কার? সঠিক উত্তর হয়ে যাবে কি? ভারতীয় সংবিধানের ৭২ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি অপরাধীকে ক্ষমা প্রদর্শন এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দণ্ড হ্রাস, দণ্ড স্থগিত এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে
ক্ষমা প্রদর্শন বা মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য শাস্তি বিধানের ক্ষমতা রয়েছে। কার রয়েছে? অনলি রাষ্ট্রপতির। অপরদিকে সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত বিষয়ে আইন অমান্যজনিত অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিকে রাজ্যপাল ক্ষমা করতে পারেন, দণ্ডাদেশ লাঘব করতে পারেন, স্থগিত রাখতে পারেন এবং এক দণ্ডের পরিবর্তে অন্য দণ্ড দিতেও পারেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত রাখতে পারলেও ক্ষমা প্রদর্শন করতে পারেন না। ঠিক আছে? তা সঠিক উত্তর কি হবে? রাষ্ট্রপতি এবং কোন রাজ্যের রাজ্যপালের। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। ১২৩তম সংবিধান সংশোধনে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলো? ১২৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? কোন বিষয়? ১২৩তম সংবিধান সংশোধনী বিলে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্ষমতায়নের কথা কিন্তু বলা হয়েছে এবং রাজ্যসভায় তা সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়েছিল। চলো দেখে নিই পরের প্রশ্ন। এনআরসি বর্তমানে ড্যাশ আকারে রয়েছে। এনআরসি এটা বর্তমানে কি আকারে রয়েছে? এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অ্যান্ড সিটিজেন এটা কি আকারে রয়েছে? বা জাতীয় নাগরিক পঞ্জি এটি কোনো আইন, বিল বা খসড়া নয়। মানে এটি কোনো আইনও নয়, খসড়া নয়, কোনো বিল নয়। অর্থাৎ কি উপরে কোনোটিই নয়। অবৈধ অনুপ্রবেশ চিহ্নিত করার জন্য একটি নাগরিক পঞ্জি। বুঝতে পেরেছো? তবে যাদের নাম এই নাগরিক পঞ্জিতে নেই তারা নাম নথিভুক্ত করতে হলে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী আবেদন মাধ্যমে নাগরিক পঞ্জিতে নাম নথিভুক্ত করতে পারেন। চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারত একটি কি? ভারত কি? ভারত হচ্ছে রাজ্য সমূহের সংঘ। এটা কত নম্বর ধারায় বলা আছে? সংবিধানের ১ নম্বর ধারায় কিন্তু এটা বলা রয়েছে যে ভারত একটি রাজ্য সমূহের সংঘ, ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। আন্তঃরাজ্য পরিষদ হলো কি? আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় কার দ্বারা? সঠিক উত্তর হয়ে যাবে কি? সংবিধানের ২৬৩ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি যদি এই মর্মে সন্তুষ্ট হন যে আন্তঃরাজ্য পরিষদ গঠন করার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে তিনি গঠন করতে পারেন। কে করেন? তাহলে কে? রাষ্ট্রপতি করেন আন্তঃরাজ্য পরিষদ। চলো দেখে নিই পরের প্রশ্ন। ১৪৩ নম্বর প্রশ্ন। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ড্যাশ কর্তৃক? এটা ডব্লিউবিসিএস প্রিলিম ২০২০ তে এসেছিল। বলো। ড্যাশ কর্তৃক? সঠিক উত্তর হয়ে যাবে কি? ভারতীয় সংবিধান সভা কর্তৃক। প্রত্যেক দেশের সংবিধান রচিত হয় সেই দেশের সংবিধান সভা দ্বারা। ভারতের সংবিধান প্রণয়ন, গ্রহণ এবং কার্যকর করার জন্য যে সভা গঠন করা হয়েছিল সেটিকে বলা হয় কি? ভারতীয় সংবিধান সভা বা গণপরিষদ। আর ইংরেজিতে কি বলা হয়? কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি। ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে এই সভা দ্বারা আমাদের সংবিধান গৃহীত হয় এবং কার্যকর হয় কবে? ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে। বারবার একই প্রশ্ন বারবার আসে। কখন মাদ্রাজ রাজ্যটিকে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়েছে? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? ১৪ই জানুয়ারি ১৯৬৯ সালে মাদ্রাজ রাজ্যটিকে নতুন করে নামকরণ করা হয়েছে তামিলনাড়ু। বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন। কেন্দ্রে প্রথম অকংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন কে? কে দিয়েছিলেন বলো এদের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি মৌরারজি দেশাই। জনতা দল থেকে নির্বাচিত হয়ে মৌরারজি দেশাই ১৯৭৭ সালে ২৪শে মার্চ ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি ১৯৭৯ সালের ২৮শে জুলাই পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মৌরারজি দেশাই হলেন ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী। চলো পরের প্রশ্ন। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে কিসে বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অফিস অফ দ্য সিজিআই তে। মানে কি? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ২০০৫ অনুযায়ী এটি সংবিধানের ১৯ নম্বর ধারায় বর্ণিত রয়েছে মৌলিক অধিকারে বাক এবং মতামত প্রকাশের অধিকারের অন্তর্ভুক্ত একটি বিষয় বা অধিকার হিসেবে গণ্য করা হয়েছে। তবে কিছু এর সীমাবদ্ধতা কিন্তু রয়েছে। উল্লেখিত বিষয়গুলির মধ্যে কেবলমাত্র প্রধান বিচারপতি দপ্তরে তথ্যাদি জানার জন্য আরটিআই কিন্তু করা যেতে পারে। কোথায়? কে করতে পারে? প্রধান বিচারপতি। চলো পরের প্রশ্ন। ভারতের ৭০তম সংবিধান দিবস
পালিত হয় কত সালে? ৭০তম বলেছে। কত সালে হয়েছিল? ১৯৫০ সালে প্রথম ভারতের সংবিধান দিবস পালিত হয়েছিল এবং ২০১৯ সালে কত হয়েছিল? ৭০তম। তোমরা কমেন্টে উত্তর দেবে যে ২০০০ কত সালে? ২৬ সালে কততম সংবিধান দিবস পালিত হলো? বলো। চলো পরের প্রশ্ন। ১৫০ নম্বর প্রশ্ন, ১৫০ নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন কে? বলো। কাকে ভারতীয় সংবিধানের রচয়িতা বলা হয়? কাকে বলা হয়? বলো। সঠিক উত্তর হচ্ছে কি? ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের যে কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটি হলো কি খসড়া কমিটি। এই কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তাই আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বা রচয়িতা হিসেবে বলা হয়, রচয়িতা গণ্য করা হয়। তাহলে এই ছিল টোটাল 50টা প্রশ্ন। তাহলে ইতিমধ্যে আমরা 1 থেকে 150 প্রশ্ন কিন্তু পড়ে ফেললাম। আর আর 2 থেকে 3টে ক্লাসের মধ্যে কিন্তু WBCS পলিটি PIQ সিরিজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। কেউ ফাঁকি দিও না। কারণ আর কিছুদিনের মধ্যেই কিন্তু পরীক্ষা আসতে চলেছে WBCS এর। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। ভালো করে পড়াশোনা মন দিয়ে। চলো দেখা হবে পরের ভিডিওতে।